সেকশন 375 একটি দারুণ সিনেমা। এখানে একজন বড় পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। কোর্টে এই মামলার লড়াইয়ের সময় এক উকিল প্রমাণ দিয়ে দেখান যে ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ আইনকে কিভাবে ভুল কাজে লাগানো যেতে পারে। গল্পটি শুরু হয় একজন আইনজীবীকে দিয়ে, যিনি কোর্টে বসে কিছু একটা ভাবছেন। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা 3 মাস আগের ঘটনা দেখতে পাই, যেখানে তরুণ নামের এক আইনজীবী কিছু শিক্ষার্থীকে শেখাচ্ছেন যে আইন আর বিচার এক জিনিস নয়। তিনি বলেন আইন হচ্ছে একটা সিঁড়ির মতো, যেটা ব্যবহার করে আমরা বিচারের কাছে পৌঁছতে পারি। তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ কথা বলেন। প্রথমত, যখন কোনো সাক্ষী কথা বলে তখন নোট লেখা বন্ধ করে মনোযোগ দিয়ে তার কথা শোনা উচিত, কারণ অনেক আইনজীবী নোট লিখতে গিয়ে সাক্ষী কি বলছে তা শুনতে ভুল করে। দ্বিতীয়ত, আইনকে ভালোবাসা উচিত নয়, কারণ এটা যে কোনো সময় আপনাকে হতাশ করতে পারে। তখন এক মেয়ে প্রশ্ন করে, স্যার, আপনি নিজেও তো একজন আইনজীবী, তাহলে এমন কথা বলছেন কেন? জবাবে তরুণ 2012 সালে নির্ভয়া মামলার কথা বলেন। নির্ভয়া মামলা বলতে 2012 সালে দিল্লিতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনার শিকার হয়েছিলেন একজন 23 বছর বয়সী ফিজিওথেরাপি। তিনি বলেন ওই মামলার একজন আসামি ছিল 18 বছরের কম। সে সবচেয়ে নিষ্ঠুর কাজগুলো করেছিল, কিন্তু আইন অনুযায়ী নাবালক হওয়ায় তাকে মাত্র 3 বছরের সাজা দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর বাকিদের ফাঁসি হয়েছিল। এতে কি পুরোপুরি বিচার হয়েছে? তখন এক ছাত্র প্রশ্ন করে, স্যার, আপনার কি মনে হয়? তরুণ উত্তর দেন, আইন অনুযায়ী এটা ঠিক, কিন্তু বিচারের দিক থেকে এটা অসম্পূর্ণ। পরের দিন আমরা আঞ্জলি নামের এক মেয়েকে দেখি, যে একজন কস্টিউম ডিজাইনার। সে তার মা বাবা আর ভাইকে বলে কাজে যাচ্ছে। তার প্রতিবেশী অঞ্জলিকে মধুরী দীক্ষিত বলে সম্বোধন করে। তারপর অঞ্জলি তার পরিচালক রোহান খুরানার বাড়িতে কিছু কস্টিউম নিয়ে যায়। রোহান তার বাড়ির কাজের মেয়েকে বাহিরে পাঠিয়ে দেয় এবং অঞ্জলির উপর জোর জবরদস্তি করে। এরপর অঞ্জলি মুখ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তার ভাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। অন্যদিকে রোহান তার সিনেমার সেটে যায়। সেখানে সে কস্টিউম ডিজাইনারের উপর চিৎকার করে এবং অঞ্জলিকে ডেকে আনতে বলে। সেটে সবাই জানতে পারে অঞ্জলি আসেনি। হঠাৎ পুলিশ সেইখানে আসে এবং রোহানকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ অঞ্জলি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। রোহান পুলিশের সঙ্গে তর্ক করলে পুলিশ তাকে চড় মেরে লকআপে ঢুকিয়ে দেয়। পরে পুলিশ অঞ্জলিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। একজন পুরুষ ডাক্তার তাকে তার যৌনজীবন নিয়ে নানা ব্যক্তিগত প্রশ্ন করতে থাকে। অঞ্জলির মা তার সঙ্গে থাকেন। অঞ্জলি সাহস করে ডাক্তারের সব প্রশ্নের উত্তর দেয়। ডাক্তার তার মুখের এবং উরুর আঘাতের ছবি তোলেন। অন্যদিকে রোহানের পিঠেরও ছবি তোলা হয়, যেখানে নোকের আঁচড়ের দাগ ছিল। এরপর রোহানকে সেকশন কোর্টে আনা হয়। সেইখানে বিচারক রায় দেন ধর্ষণের মামলায় ভিকটিমের বক্তব্যই যথেষ্ট। তার উপর অঞ্জলির মেডিকেল রিপোর্টে রোহানের স্পাম পাওয়া গেছে, যা ডিএনএ টেস্টেও প্রমাণিত হয়। তাই ভারতীয় দণ্ডবিধির 336 ধারা অনুযায়ী রোহান খুরানাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। অঞ্জলি ন্যায় বিচার পায়। কোর্টের রাস্তায় রোহান তার স্ত্রীকে জানায় যে সে কোনো ধর্ষণ করেনি। সে দাবি করে যে ডিএনএ রিপোর্টটি বদলানো হয়েছে। তার স্ত্রী এই কথা শুনে চিন্তায় পড়ে যান এবং একজন নামকরা আইনজীবী তরুণ সালুজার কাছে যান, যাকে আমরা গল্পের শুরুতে লেকচার দিতে দেখেছিলাম। তরুণ প্রথমে মামলাটি নিতে রাজি হন না, কিন্তু পরে মামলার কাগজপত্র দেখে তিনি অবাক হন। তরুণের স্ত্রী তাকে এই মামলাটি নিতে নিষেধ করেন, কিন্তু তিনি তার স্ত্রীকে বোঝান যে শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় না, সবারই সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। তিনি জেলে গিয়ে রোহানকে জিজ্ঞাসা করেন, তোমার ডিএনএ রিপোর্টটি কিভাবে বদলালো? মানুষের স্পাম তো আর পানের থুতু না যে যেই কেউ তুলে নিয়ে রিপোর্টে ঢুকিয়ে দিবে। রোহান তখন তরুণের কাছে পুরো ঘটনাটি সত্যি করে বলে। তখন তরুণ মামলাটি হাইকোর্টে নিয়ে যান। পরের দিন অঞ্জলির পক্ষে লড়তে আসে হীরা গান্ধী, যাকে আমরা আগে দেখেছি। সে অঞ্জলির বাড়িতে এসে তাকে কোর্টে সত্য কথা বলার জন্য উৎসাহ দেয়। অঞ্জলির পরিবার চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে এই মামলা আর কতদিন চলবে। হীরা বলে যদি অঞ্জলি বিচারকের সামনে সত্যি কথা বলে তবে মামলা দ্রুতই শেষ হয়ে যাবে। তারপর মামলাটি হাইকোর্টে 2 বিচারকের সামনে শুরু হয়। হীরা গান্ধী তার যুক্তিতে বলেন যে এই দেশে প্রতি 20 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 98% ক্ষেত্রে ধর্ষক ভিকটিমের পরিচিত কেউ হয়। 2012 সালের নির্ভয়া মামলার পর আইন কঠিন হলেও ধর্ষণের সংখ্যা কমেনি, বরং এটি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন রোহান একজন প্রভাবশালী ব্যক্তি,
যে তার ক্ষমতা ব্যবহার করে একজন গরিব কস্টিউম ডিজাইনারের ওপর অত্যাচার করেছে। তিনি হাইকোর্টকে অনুরোধ করেন সেশন কোর্টের রায় বহাল রাখার জন্য। এরপর তরুণ তার যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, কোর্টে শুধু আবেগের কথা চলে না, এখানে আসল হলো প্রমাণ। তিনি দেখান যে মিডিয়াতে ভারতের ধর্ষণের হার নিয়ে ভুল তথ্য দেওয়া হয়। আসলে হার অনেক কম, কিন্তু মিডিয়া 15 গুণ বেশি বাড়িয়ে বলে। তিনি আরও বলেন যে সমাজে ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য যদি একজন নির্দোষ ব্যক্তিও দোষী সাব্যস্ত হন, তবে সেটি পুরো বিচার ব্যবস্থার জন্য একটি বড় প্রশ্ন। তরুণ তার যুক্তিতে বলেন, গ্লোবাল রেপ ইন্ডেক্সে ভারতের অবস্থান 94তম, আর দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 25%। তিনি বলেন, যে দেশ আমাদের 200 বছর ধরে শাসন করেছে তাদের দোষী হওয়ার সাব্যস্তের হার মাত্র 7%। তাই হীরা গান্ধীর এই কোর্টে দাঁড়িয়ে ভারতকে ধর্ষণকারী রাষ্ট্র বলা উচিত নয়। তরুণ প্রশ্ন তোলেন, কেন আমাদের দেশের 75% অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয়, সেই চিন্তা আমরা করছি না। তিনি বলেন, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। সেশন কোর্টে সঠিকভাবে সাক্ষীর জেরা করা হয়নি এবং গুরুত্বপূর্ণ প্রমাণগুলো ঠিকমতো পরীক্ষা করা হয়নি। এই কথার পর বিচারক কিছুক্ষণের জন্য বিরতি দেন। বিরতির পর হীরা ও তরুণ একে অপরের সঙ্গে কথা বলেন। তখন জানা যায় তারা একসময় একসঙ্গে কাজ করতেন। বিরতির পর হীরা অঞ্জলিকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকেন। অঞ্জলি সেই রাতের ঘটনা বর্ণনা করে, যা সে আগেই পুলিশকে জানিয়েছিল। সে বলে যে সে রোহনের বাড়িতে কস্টিউম দেখাতে গিয়েছিল, কিন্তু রোহান কৌশলে তার কাজের মেয়েকে বাহিরে পাঠিয়ে দেয় এবং তার উপর জোর জবরদস্তি করে। অঞ্জলি আরও বলে যে রোহান তাকে টেনে হিঁচড়ে ঘরের ভিতর নিয়ে যায়, তার পোশাক ছিঁড়ে ফেলে এবং তাকে ধর্ষণ করে। অঞ্জলির পর হীরা তার সিনিয়র মীরা সিংকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকেন। মীরা বলেন, ঘটনার কয়েক সপ্তাহ আগে তিনি অঞ্জলিকে রোহানের কাছে পাঠিয়েছিলেন। কিছুক্ষণ পর অঞ্জলি যখন বাহিরে আসে, তার চুল ও পোশাক এলোমেলো ছিল। তখন হীরা বলেন, রোহান একজন অভ্যাসবশত যৌন নিপীড়নকারী, তাই তিনি বিচারকের কাছে অনুরোধ করেন যেন তাকে অন্তত 20 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এরপর কোর্টে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাহিরে মিডিয়া তরুণকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে, আপনি কেন একজন ধর্ষকের হয়ে লড়ছেন? তখন এক মহিলা রাগের মাথায় তরুণের মুখে রং ছিটিয়ে দেয়। এতে তরুণ খুবই অপমানিত বোধ করে। এরপর তরুণ তদন্তকারী অফিসার PS মিলিন্দকে কোর্টে ডাকেন। তরুণ তাকে প্রশ্ন করেন, আপনি অঞ্জলির অভিযোগ প্রথম কখন পেয়েছিলেন? অফিসার বলে, দুপুর 1টায়। তরুণ জিজ্ঞাসা করে, তাহলে আপনি কোনো তদন্ত ছাড়াই রোহানকে কেন গ্রেপ্তার করলেন? অফিসার বলেন, নতুন নিয়ম অনুযায়ী ধর্ষণ মামলার অভিযুক্তকে দ্রুতই গ্রেপ্তার করতে হয়। তরুণ অফিসারকে তার ভুল ধরিয়ে দিয়ে বলেন, অঞ্জলি দুপুর 1টায় অভিযোগ জানায়, কিন্তু রোহানকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যা 7টায়। তরুণ আরও বলেন, নতুন নিয়ম অনুযায়ী একজন নারী অফিসারের অভিযোগ লেখার কথা, কিন্তু অঞ্জলির অভিযোগ আপনি নিজে লিখেছেন। অফিসার কথা এড়াতে চাইলে তরুণ তাকে একটি ফোন নম্বর দেখিয়ে জিজ্ঞাসা করেন, এই নম্বর দিয়ে আপনি রোহানকে ফোন করেছিলেন কিনা। অফিসার সেটি অস্বীকার করে। তারপর রোহান কোর্টে এসে বলেন যে অফিসার তাকে FIR ফাইল বন্ধ করার জন্য 20 লাখ টাকা ঘুষ চেয়েছিল, কিন্তু রোহান তা দিতে রাজি হয় না। পরবর্তীতে পুলিশ অফিসার তাকে ধরে নিয়ে আসে। তরুণ বিচারকদের আরও বলেন, অফিসার রোহানের ব্যক্তিগত ফোনটি নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং রোহানের বাড়ির বেডশিট যাতে তার স্পাম ছিল, সেটির ফরেনসিক পরীক্ষা 7 জুলাইয়ের বদলে 13 জুলাই করা হয়েছিল। এই 5 দিনের মধ্যে প্রমাণ নষ্ট করার সুযোগ ছিল। তরুণ বলেন, যেহেতু প্রমাণের সঙ্গে কারচুপি করা হয়েছে, তাই এই মামলাকে আর প্রমাণ হিসেবে ধরা যায় না। তিনি বিচারকের কাছে রোহানকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেন। এরপর কোর্ট প্রমাণ নষ্ট করার বিষয়টি তদন্ত করার জন্য বিকেল 4টা পর্যন্ত বিরতি ঘোষণা করে। হীরা রাগে তরুণের কাছে এসে বলেন, আপনি জানেন প্রমাণে কোনো কারচুপি হয়নি, শুধু টেকনিক্যাল কারণে আপনি জিতে কেমন অনুভব করবেন, এতে কি সত্যি বেরিয়ে আসবে? তরুণ হীরাকে শান্ত করে বলে, তুমি একজন প্রসিকিউটর, তাই তোমার মনে হচ্ছে তুমি সত্যের জন্য লড়ছ, কিন্তু সত্যিটা হলো ঘটনার সময় না তুমি ছিলে না আমি ছিলাম, সত্যটা তো অজানা। আমাদের দেশে বিচার ব্যবস্থায় আমরা সবাই শুধু জেতার জন্য লড়ি। আমি লড়ি মক্কেলের পক্ষে, তুমি লড়ো সত্যের পক্ষে, আর বিচারকগণ লড়েন বিচার করার জন্য। কিন্তু এইসব জেতার বিচার অনেক দূরেই থেকে যায়। হীরা রেগে গিয়ে বলেন, এই কারণেই আমি আপনার সাথে কাজ করা ছেড়ে দিয়েছিলাম। এরপর বিচারক তরুণকে জামিন দিতে অস্বীকার করেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তরুণ বাড়ি ফিরলে তার স্ত্রী খুব হতাশ হয়ে বলেন, আজকে আমাদের মেয়ে টিভিতে তোমাকে অপমানিত হতে দেখেছে, আমি এই জন্যই তোমাকে এই মামলা নিতে বারণ করেছিলাম। কিন্তু তরুণ কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন।
পরের দিন তরুণ কোর্টে প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজ দেখান। ফুটেজে দেখা যায় রোহানের বাড়ির কাজের মেয়ে সকাল 11:18 বাহিরে যায় এবং 11:40 ফিরে আসে। মাত্র 22 মিনিটের মধ্যে অঞ্জলির সাথে মারামারি, তার টাইট জিন্স খুলে ফেলা, ধর্ষণ করা এবং আবার সেই জিন্স পরে নিচে নেমে আসা, এত কিছু কিভাবে সম্ভব? তরুণ অঞ্জলিকে জিজ্ঞাসা করেন, রোহান তোমাকে কোথায় ধর্ষণ করেছিল? হীরা প্রতিবাদ করে বলেন যে মেডিকেল রিপোর্টে লেখা আছে বেডরুমে, আর বিছানার চাদরে রোহানের স্পামও পাওয়া গেছে। তরুণ তখন একজন মহিলাকে সেই টাইট জিন্স পরে আসতে বলেন। এরপর তিনি সবাইকে দেখান যে ওই টাইট জিন্স পরতে অনেক সময় লাগে। তিনি বলেন অঞ্জলি যদি এত বাধাই দিয়েছিল তাহলে রোহানের নখ তার চামড়ায় লেগে রক্ত বের হওয়া উচিত ছিল, কিন্তু রোহানের মেডিকেল রিপোর্টে নখের কোনো চিহ্নই ছিল না। এরপর তিনি অঞ্জলির মেডিকেল রিপোর্ট থেকে কয়েকটি ছবি দেখান যা আগের রিপোর্টে ছিল না। ছবিগুলোতে রোহানের পিঠে নখের গভীর আঁচড় দেখা যায়। তরুণ বলে ধর্ষণ করলে নখের আঁচড় সামনে বা বুকে থাকার কথা, পিঠে নয়। তিনি বলেন এই দাগগুলো আসলে সম্মতিসূচক শারীরিক সম্পর্কের চিহ্ন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন অঞ্জলি এবং রোহানের মধ্যে সম্মতি নিয়েই শারীরিক সম্পর্ক হয়েছিল। পরে যখন তাদের সম্পর্ক শেষ হয় তখন অঞ্জলি তার উপর মিথ্যা ধর্ষণের অভিযোগ আনে। হীরা এর প্রতিবাদ করে বলে আমরা বলতে পারি না যে অঞ্জলি সম্মতি দিয়েছিল, তার শরীরে জোর জবরদস্তির চিহ্ন আছে। এরপর আদালত 24 অক্টোবরের জন্য শুনানি মুলতবি করে। তরুণ তখন চিন্তিত হয়ে বসেছিলেন। তখন তার সহকারী জানায় অঞ্জলির প্রতিবেশী সুজাতা তার সম্পর্কে কিছু বলতে চান। তরুণ তার সঙ্গে কথা বলেন। সুজাতা জানায় সেই দিন অঞ্জলিকে তার ভাই প্রমোদ মেরেছিল। প্রমোদ ভেবেছিল অঞ্জলির এই ঘটনায় তার পরিবারের সম্মান নষ্ট হবে, কারণ ছেলেরা কিছু করলে সেটা তাদের পরিবারের ওপর প্রভাব ফেলে না, কিন্তু মেয়েরা কোনো সমস্যায় পড়লে সেটা পুরো পরিবারের সম্মান নষ্ট করে। শেষ পর্যন্ত প্রমোদ স্বীকার করে যে সে অঞ্জলিকে মেরেছিল। তারপর তরুণ অঞ্জলিকে জিজ্ঞাসা করেন তোমার মেডিকেল রিপোর্টে ধর্ষণের আঘাতের কথা বললে, কিন্তু তোমার ভাইয়ের মারের কথা বলনি। অঞ্জলি বলে রোহান স্যারও মেরেছিলেন, আমার ভাইও মেরেছিলেন, আমি কিভাবে বলবো কোনটা কার আঘাত? তরুণ বিচারককে বলেন অঞ্জলি মুখের আঘাতের কথা লুকিয়েছেন, থায়ের আঘাত হয়তো সম্মতিসূচক যৌন মিলনের সময় হয়েছিল, কারণ আজকালকার দম্পতিরা এরকম আগ্রাসী যৌন সম্পর্ক করে থাকে। এরপর দুই বিচারক তাদের কেবিনে ডেকে নিয়ে দুজনের ব্যবহার নিয়ে বকাঝকা করেন। তরুণ বলেন অঞ্জলি অনেক কিছু লুকিয়েছেন, তাই তার কথায় ভরসা করা যায় না। হীরা এর প্রতিবাদ করেন অঞ্জলি এসব লুকিয়েছিল কারণ একজন ধর্ষিতাকে তার নিজের ভাইও মেরেছিল, সে এটা কিভাবে বলবে? সিন আবার কোর্টে ফিরে আসে। তরুণ অঞ্জলিকে বলে মীরা সিং সেদিন তোমাকে ভ্যানে দেখেছিল, তাহলে তুমি কেন কাউকে কিছু বললে না? হীরা তাকে বাধা দেন এবং বলেন মিস্টার তরুণ, আপনি অঞ্জলির ওপর চাপ দিচ্ছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন তরুণ একটি হার্ড ডিস্ক দেখিয়ে বলেন এই হার্ড ডিস্কে সেই দিনের ভ্যানের ভিডিও আছে। তরুণ বিচারককে বলেন কোর্টে প্রমাণ দরকার, তাই তাকে এই ভিডিওটি দেখাতে হবে। তখন অঞ্জলি তাকে বাধা দেয় এবং নিজে সত্যিটা বলতে চায়। তরুণ বলেন হার্ড ডিস্কে কিছুই নেই, আমি শুধু সত্যিটা বের করতে চেয়েছিলাম, আর অঞ্জলি আমাকে থামিয়ে দিয়েছে, তার মানে সে কিছু লুকাচ্ছে। বিচারক এই ফলস এভিডেন্সের জন্য তরুণকে 1 মাসের জন্য সাসপেন্ড করার হুমকি দেন। এরপর তরুণ আবার লিফটের সিসিটিভি ফুটেজ দেখান। তিনি বলেন ঘটনার দিন অঞ্জলির চুল খোলা ছিল, কিন্তু 4 জুলাই অঞ্জলি চুলে বেলি ফুল লাগিয়েছিল। রোহানের বেডরুমে যে শুকনো ফুলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো 4 জুলাইয়ের। এই থেকে বোঝা যায় 4 জুলাইও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং সেটি সম্মতির ভিত্তিতেই হয়েছিল। হীরা এর প্রতিবাদ করে বলেন একজন মানুষের ঘরে যাওয়া মানে শারীরিক সম্পর্কের অনুমতি নয়, বিছানায় শুয়ে থাকা মানেও অনুমতি নয়, এমনকি একবার সম্মতি দেওয়ার পরও মাঝপথে না বলতে পারে। তরুণ বলেন শারীরিক সম্পর্ক একটি ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো সাক্ষী থাকে না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে 4 জুলাই সম্মতি ছিল আর 8 জুলাই ছিল না? এরপর রোহান কোর্টে নিজের অতীত জীবনের কথা বলতে শুরু করে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অঞ্জলি লুকিয়ে রোহানের ছবি তুলছিল এবং রোহান এটা দেখে তাকে বকা দিচ্ছিল। একদিন ভোরবেলা অঞ্জলিকে একা দেখে রোহান তাকে কফি বানাতে বলে। অঞ্জলি কফি নিয়ে এলে রোহান তাকে চুমু খেতে চায়, তখন অঞ্জলি পিছিয়ে যায় এবং বলে যে সে জানতো না রোহান বিবাহিত। তখন রোহান তাকে কস্টিউম ডিজাইনের কাজ দেন এবং এইখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। রোহান অঞ্জলিকে তার অন্য একটি ফ্ল্যাটে নিয়ে যেত।
অঞ্জলি তখন রোহানের উপর অধিকার দেখাতে শুরু করে। সে রোহানের স্ত্রীকেও সোশ্যাল মিডিয়াতে ফলো করতে শুরু করে। যখন রোহানের বিবাহ বার্ষিকের ছবি দেখে তখন সে রোহানকে উইশও করে। এতে রোহান রেগে গিয়ে ফ্ল্যাটের চাবি কেড়ে নেয়। একদিন রোহানের সঙ্গে অন্য এক মেয়ের সম্পর্ক থাকার পর অঞ্জলি তার জিনিস নিতে আসে। অঞ্জলি রাগে বলে, আমি একজন অভিনেত্রীর পোশাক তৈরি করি, কোনো কল গার্লের নয়। রোহান বলে, তুমিও তো আমার সঙ্গে শুয়েছিলে, তাহলে তুমিও কি কল গার্ল? অঞ্জলি বলে, আমি কাজের জন্য আপনার সঙ্গে শুইনি, আপনি আমার মেধার কদর করেছেন। রোহান বলে, তোমার মতো আরও 36,000 মেয়ে বাজারে ঘুরে বেড়ায় যারা তোমার চেয়েও বেশি মেধাবী। আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি আর তুমি আমার স্ত্রী হতে চাইছো? এতে অঞ্জলি খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। দুদিন পর অঞ্জলি রোহানকে ফোন করে মাফ চায়। রোহান তাকে আবার কস্টিউম নিয়ে তার বাড়িতে আসতে বলে। অঞ্জলি তার বাড়িতে যায় এবং এইবার নিজের ইচ্ছেতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তারপর তরুণ কোর্টে বলেন, রোহান একজন ভালো মানুষ নন, তিনি একজন গরিব মেয়েকে তার স্বপ্ন দেখিয়েছেন এবং তার সুবিধা নিয়েছেন। আর এই ঘটনা শুধু এইখানেই শেষ নয়। রোহানের ঘর থেকে বের হওয়ার পর অঞ্জলি নিজেই দেয়ালে তার মাথা ঠুকে সিঁড়ির লোহার রড দিয়ে তার উরুতে আঘাত করে, যাতে মেডিকেল রিপোর্টে মনে হয় যে রোহান তাকে ধর্ষণ করেছে। এই মামলাটি অঞ্জলির ধর্ষণের নয়, বরং এটি তার প্রতিশোধের মামলা। হীরা গান্ধী তার শেষ যুক্তিতে বলেন, ভারতীয় আইন স্পষ্ট করে বলে, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং নারী যদি পরে বলে যে এটি তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাহলে দোষ প্রমাণ করার দায়িত্ব অভিযুক্তের। তিনি বলেন, অঞ্জলির শরীরে যে আঘাতের চিহ্ন ছিল তা তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের প্রমাণ। তিনি আরও বলেন, ওই মামলাটি শুধু অঞ্জলির নয়, বরং সেই সব নারীদের যারা কর্মক্ষেত্রে এমন ঘটনার শিকার হয়েছেন। হীরা গান্ধী তার শেষ যুক্তিতে বলেন, অঞ্জলির মতো যারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তারা সাহস করে সামনে আসবেন। তাই আমি কোর্টের কাছে অনুরোধ করব, রোহান খোরানার মতো একজন ক্ষমতাশালী ও সুবিধাভোগীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তরুণ তার শেষ যুক্তিতে বলেন, পুলিশের তদন্ত সঠিক ছিল না। অঞ্জলি বলেছিল যে ধর্ষণের সময় সে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার কেউই শোনেনি। রোহান এত বিরক্ত করার পরও অঞ্জলি তার বাড়িতে যেতে কেন মানা করেনি? অঞ্জলি কেন তার ভাইয়ের মারধরের কথা লুকিয়েছিল? কেন সে বলেছিল সিঁড়ির বদলে লিফট দিয়ে এসেছে? অঞ্জলি একজন সৎ এবং নির্ভরযোগ্য সাক্ষী নয়। তিনি বলেন, একজন নিরপরাধ মানুষকে সন্দেহ করার জন্য একটি না যথেষ্ট, কিন্তু এখানে অনেকগুলো না আছে। তরুণ বলে, এই মামলাটি প্রসিকিউশন পুরো নারী জাতিকে রক্ষা করতে চাইছে, কিন্তু ধর্ষণের প্রতিটি মিথ্যা অভিযোগ আসল ধর্ষিতার কফিনে একটি করে পেরেক ঠুকে দিচ্ছে। এরপর দুই বিচারক রায় দেওয়ার জন্য কিছু সময় নেন। রায় দেওয়ার সময় প্রথম বিচারক বলেন, প্রসিকিউশন ও ডিফেন্স উভয়ের যুক্তি শোনার পর কোর্ট মনে করে যে দুজনেই নিজ নিজ জায়গা থেকে সঠিক, কিন্তু এই ধরনের জটিল মামলায় একটি সিদ্ধান্তে পৌঁছানোর একমাত্র পথ হলো আইনকে কঠোরভাবে অনুসরণ করা। দ্বিতীয় বিচারক বলেন, আইন খুবই স্পষ্ট, যদি একজন ক্ষমতাশালী ব্যক্তি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং যদি সেই নারী কোর্টে বলে যে এটি তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, তাহলে আদালতকে তা মেনে নিতে হবে, কারণ আসামিপক্ষ এই দাবি খণ্ডন করার মতো কোনো প্রমাণ দিতে পারেনি। এই কথা বলে বিচারক রোহানকে 10 বছরের কারাদণ্ড দেন। তরুণ এই রায়ে হতাশ হন। তিনি রোহানকে বলেন, আমাদের মামলা অনেক শক্তিশালী, আমি রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করব। কিন্তু রোহানের স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং রোহানকে জেলে পাঠানো হয়। জেল থেকে বেরোনোর সময় রোহান অঞ্জলিকে দেখতে পায়। অঞ্জলির চোখ দিয়ে জল পড়তে থাকে। অঞ্জলি হীরাকে বলে, তরুণ ঠিকই বলেছিলেন, রোহান স্যার যা করেছেন তা ধর্ষণ ছিল না, কিন্তু ধর্ষণের চেয়ে কমও ছিল না। অঞ্জলি তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান। অঞ্জলির এই কথা শুনে হীরা অবাক হয়ে যান এবং ভাবতে শুরু করেন যে কোর্টে কি হয়েছিল। পরের রাতে হীরা তার স্বামীর সঙ্গে তরুণের বাড়িতে ডিনারে যান। তরুণ তাকে জেতার জন্য অভিনন্দন জানান, কিন্তু হীরা বলেন, আমার মনে হয় না বিচার হয়েছে। তরুণ তাকে বোঝান, আমরা বিচারের ব্যবসায় নেই, আমরা আইনের ব্যবসায় আছি। এই বলে গল্প শেষ হয়ে যায়। সিনেমাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।